তো আচ্ছা, নমস্কার। আমি স্বরূপ কুমার সরকার, বর্তমানে করিমপুর জগন্নাথ হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি ইন্টারভিউ নিই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে, বিশেষ করে স্টুডেন্টদের নিয়ে আর কি, যারা সফল হয়েছে বা যারা বিভিন্ন সরকারি যে চাকরির পরীক্ষাগুলো আছে আর কি, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা হতে পারে আর কি, সেই চাকরির পরীক্ষায় যারা সফল হয়েছে তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি। এই কারণে ইন্টারভিউটা নিই, আমি তাদের প্রস্তুতিটা জানি আর কি, তারা কি করে প্রিপারেশন নিয়েছে, কতটা সময় লেগেছে, তারা কতটুকু পড়তো, যাতে করে ওদের সেই ইন্টারভিউগুলো শুনে যারা পরবর্তীকালে যারা এই চাকরির পরীক্ষায় যারা প্রস্তুতি নেবে তাদের সাহায্য করবে আর কি, এটাই আমার উদ্দেশ্য থাকে আর কি। তো আজকে আমার সঙ্গে আছে মৌমিতা সাহা। একটু পরিচয়টা দিই মৌমিতা হচ্ছে আমাদের জগন্নাথ হাই স্কুলেরই প্রাক্তন শিক্ষক, সবাই চেনে, শ্রী কানাইলাল সাহার ছোটো মেয়ে আর কি, আমাদের শ্রদ্ধেয় কানাই স্যার, আমারও স্যার আর কি। তো আমার এই জন্য আমি যেহেতু যখন স্যার এসেছিলেন আর কি, যেদিন ও পায় আর কি, স্কুলে এসে সবাইকে জানিয়েছিলেন, সেদিন খুব ভালো লেগেছিল। তো আজকে আমি ওর ইন্টারভিউ নিচ্ছে আর কি, এটা আমার খুব ভালো লাগছে যে স্যারের মেয়ে পেয়েছে আর কি। এবং এই বিসিএসের যে কোনো গ্রুপে যারা একটু জানে, খোঁজ খবর রাখে, ABCD যে কোনো গ্রুপে চাকরি পাওয়া খুব কঠিন এখনকার দিনে, কারণ পুরো কম্পিটিশন মার্কেট, সবাই এখন খাটে। আর এখন অনলাইনে পড়ার সময় কিন্তু ওপেন মার্কেট সবার জন্য। আগে যেরকম মনে তো মুষ্টিমেয় কিছু ছেলে মেয়ে পাবে, এখন সেই ব্যাপারটা না, সবার জন্য সুযোগ আছে আর কি। আর সেই সুযোগ থেকে এই চাকরিটাকে ছিনিয়ে নিতে হয়, তার প্রিপারেশন, তার ডেডিকেশন, তার হার্ডওয়ার্ক, তার প্রস্তুতি, সমস্ত কিছু নিয়ে, এবং হাল না ছাড়া মনোভাব, যেটা ধৈর্য ধরতে হয় আর কি। তো সেই চাকরিও ছিনিয়ে নিয়েছে আর কি মৌমিতা, তার জন্য প্রথমে অসংখ্য অভিনন্দন তোমাকে, আর আমার খুব ভালো লাগছে আর কি। তো আমরা ওর একটু প্রোফাইলটা জানবো, তারপরে পরপর যাবো আমরা। তো তোমরা একটু শোনো মন দিয়ে, আশা করি উপকারে লাগবে। তো মৌমিতা, তোমার একটু বাবার নাম, আমি বললাম, তুমি তোমার মুখ থেকে শুনে একটু পারিবারিক পরিচয় দাও একটুখানি। হ্যাঁ, আমার নাম মৌমিতা সাহা। আমার বাবার নাম কানাইলাল সাহা। আমার বাড়ি করিমপুর থানার পেছনে। আমার স্কুলিং শুরু হয়, আমি ছোটোবেলায় প্রথম সুধাশ্রীতে পড়েছি। তারপরে আমার গার্লসে যাই, মানে মাধ্যমিক আমার করিমপুর গার্লস হাই স্কুল। তারপরে 11-12 করিমপুর জগন্নাথ হাই স্কুল। তারপরে আমি কেমিস্ট্রিতে অনার্স করে গ্র্যাজুয়েট হই কেন কলেজ থেকে। তারপরে আমার এই কম্পিটিটিভ লাইনে আসা এবং চাকরির প্রিপারেশন শুরু। তো তুমি যখন মাধ্যমিকে আমি একটা, যেটা বলা হয় না যে খুব যারা মেধাবী ছেলে তারা এই পরীক্ষায় সফল হয়, এরকম কোনো মিথ আছে কি, যে কোনো মানুষ, যে কোনো স্টুডেন্ট সফল হতে পারে আর কি এই পরীক্ষায়? হ্যাঁ, একদম যে কোনো স্টুডেন্ট এই পরীক্ষায় সফল হতে পারে আমার মনে হয়। মেধা বেশি ম্যাটার করে না, মানে আমাদের তো গ্রুপে যারা মেধাবী স্টুডেন্ট সো কল ছিল, তারা সেরকম জায়গায় যেতে পারেনি। তো আমার মনে হয় লক্ষ্যটাই আসল, আর টিকে থাকলে অবশ্যই হবে। টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে, যে কোনো ফিল্ডে লড়াইয়ের মধ্যে টিকে থাকতে হবে আর কি। আচ্ছা, এবার আমি শুনি, তুমি যে যখন তুমি ধরো পড়তে আর কি, যখন তুমি গার্লসে পড়তে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 জগন্নাথ আর কি, সেই সময় কি মনের কোথাও ছিল যে এরকম একটা সরকারি অফিসার হতে হবে? এই 12 পর্যন্ত ছিল কিছু, মানে অন্য কোনো পেশার ব্যাপার ছিল আর কি, যেহেতু শিক্ষক বাড়িতে আছে আর কি? হ্যাঁ, শিক্ষক যেহেতু বাড়িতে আছে, তাই এটাই ছিল যে শিক্ষক হব আর কি। 12 পর্যন্ত আমরা এই WBCS সম্পর্কে সেরকম কিছুই সেরকম 12 পর্যন্ত আমরা সেরকম কিছুই ভাবিনি আমি। আমার ভাবনা চিন্তাটা আসে ওই গ্র্যাজুয়েশনে, যখন আমি পড়াশোনা করি বহরমপুরে, তখনই আমি আশেপাশের লোকের কাছ থেকে, কিছু অ্যাসপিরেন্টের কাছ থেকে, আমাদের মেসমেটের কাছ থেকে এই সমস্ত এই অ্যাডমিনিস্ট্রেশন লাইনে আমি কিছু শুনি যে কিভাবে কি প্রিপারেশন করতে হবে, কি করলে সেই লক্ষ্যে পৌঁছানো যায়, এবং সেটা কতটা প্রেস্টিজিয়াস জব, সব রকমই। তারপরে এইটা অনেকে এখন প্রচুর রিলস বেরোয়, তো IPS রিলসটা ভালো লাগে যে এরকম সুযোগ সুবিধা পাচ্ছে সরকারি, বা তাদের প্রোফাইলটা পাওয়ারটা অনেকে এনজয় করে, ভাবে। আমি স্কুলে জিজ্ঞেস করি যে কি হতে চাও, সবাই কিন্তু IAS IPS বলে। তো এই প্রেস্টিজিয়াস জব যে তোমাকে টেনেছিল, এটা মানে এটা কোনটা টেনেছিল, বিশেষ এর কোন দিকটা তোমাকে টেনেছিল আর কি, যে অফিসার হতে হবে ব্যাপারটা? হ্যাঁ, এটা তো একটা ব্যাপার আছেই। হ্যাঁ, বলতে পারেন যে এই প্রফেশনে যে প্রেস্টিজিয়াস জব, এই জায়গাটা পাওয়ার একটা আছে, যে আমি অনেক লোকের সংস্পর্শে আসতে পারবো। মানে এখানে তো ফিল্ডটা ভাস্ট খুব, মানে যেগুলো টিচার লাইনে অতটা ভাস্ট নয়, যে সরাসরি কন্ট্যাক্টে আসা খুব কম লোকের সাথেই যায়, মানে স্টুডেন্টটাই আমার পুরোটা ফিল্ড।
কিন্তু এখানে অনেক বড় সামাজিক ব্যাপারগুলো থাকে, অনেক হ্যাঁ। প্রত্যেক অনেকটা বড় হয়ে যায় এই ব্যাপারটা হ্যাঁ বলতে হ্যাঁ পারছেন। হ্যাঁ, এবং অনেক লোকের টাচে আসা যায়, অনেক সমস্যা সম্পর্কে জানা যায় এবং সেগুলো সমাধানে আমার যতটুকু মানে আমি যতটুকু যেতে পারবো আমি ততটুকু করতে পারবো। তাই কিছু একটা মানে করার জন্য আর কি। আর তাছাড়াও এই বিডিও, তারপর হচ্ছে বিএলআরও, এই সমস্ত ব্যাপারগুলো বেশ প্রেস্টিজিয়াস। তাই আচ্ছা, তোমার এই যে পরীক্ষাটা তুমি এই যে পেতে যাচ্ছ আর কি, একটু বলো তোমার কি কি বাকি আছে আর কোন স্টেপটা কতটুকু বাকি আছে, অ্যাপয়েন্টমেন্টটা বাকি আছে, হ্যাঁ, তাই তো? শুধু অ্যাপয়েন্টমেন্টটাই আসা বাকি আছে। আচ্ছা, তুমি কত সালের পরীক্ষা দিয়েছিলে এটা? এটা 2022। 2022 এর। আর তারপরে কি কোনো পরীক্ষা দিয়েছো আর এরপরে 23 এর পরীক্ষাটা? হ্যাঁ, 2023 এর বিসিএসটা দিয়েছি। দিয়েছো। তো এবার তুমি 22 এ যখন করছিলে, তুমি 18টা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। হ্যাঁ। তো এই 3 বছরের তোমার আর একটু তুমি কার কাছে পড়েছো সেটা একটু বলো, কোচিং কোথাও নিয়েছো কি? হ্যাঁ, আমি এই জামতলায়, আমাদের করিমপুরের জামতলায় অনুত্তম কর্মকার বলে একজন পড়াতেন, তার কাছে আচ্ছা, অনুত্তম পড়েছি। কর্মকার কিন্তু শিক্ষক একজন, উনি একদম নিবেদিত প্রাণ আর কি। এই প্রচুর ওর হাত দিয়ে বিশেষ এই বছরই এই মমিতাদের ব্যাচের অনেকে পেয়েছে আর কি। একদম মানে যদি কেউ বলে যে এই যে পাচ্ছে অনেকে বিশেষ, তার আমার বলবো একটা প্রাণ পুরুষ হচ্ছে কিন্তু তুমি কিছু বলো আর কি। ওই ভালো বলতে পারবে, আমারও খুব একজন পছন্দের ব্যক্তিত্ব, আমি ওনাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। তো মমিতার মুখ থেকে শুনবেন তোমার হ্যাঁ, সম্পর্কে। অনুত্তম কর্মকার মানে আমাদের দাদা। তো তিনি আমাদের কাছে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড সবটা। মানে তিনি শুধু আমাদের একাডেমিক্স মানে পড়াশোনা না, যে কোনো পার্সোনাল প্রবলেম, কোনো পড়াশোনায় সমস্যা, যে কোনো রকম কিছু গিয়ে সমস্যা তার কাছে জানালেই তার কাছে চটপট সমাধান পাওয়া যায়। আর ওই তো তিনিই শিখিয়েছেন যে কিভাবে ধরে থাকতে হয়, কিভাবে প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়, তবেই এই লক্ষ্যে পৌঁছানো যায়। তো তার কাছে পড়াশোনা মানে পড়াশোনাটা হচ্ছে মজা, সেইভাবে আমাদের পড়িয়েছিলেন এবং বলতেন যে তুমি যদি তোমার পড়াশোনার মধ্যে মজা খুঁজে পেতে পারো তাহলে তোমার এটা কোনোদিনই লেন্দি লাগবে না বা বোরিং লাগবে না। তো এই তো দাদার দ্বারা আমরা খুবই অনুপ্রাণিত এবং দাদার জন্যই এখানে আসা আর কি। অনুত্তমদার যে ব্যাচটা ছিল আর কি, কতজন পেয়েছে এই তোমাদের বিভিন্ন গ্রুপে, কতজন পেয়েছে তোমার কাছে? হ্যাঁ, আমাদের ব্যাচে বলতে আমরা একসাথে যারা পড়তাম তাদের মধ্যে 2 জন গ্রুপে এক্সিকিউটিভে গেছে আর আমি সিতে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার আমি বলছি, তুমি যখন প্রস্তুতি নিলে 18 পর থেকে আর কি, সেই শুরুটা যদি একটু বলো, কি কি বই ফলো করতে, কি কি পড়তে, তোমার রুটিনটা আর কি তুমি অল্প অল্প করে আস্তে আস্তে বলো আর কি। আচ্ছা, প্রথমে রুটিনটা বলো, রুটিনটা কেমন ছিল তোমার, পড়ার রুটিনটা কেমন ছিল আর কি? আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি। তো পড়াশোনার রুটিন বলতে আমার সারাদিন কাজ বলতেই পড়াশোনাই ছিল। এই পড়াশোনার অভ্যাস কি ছোট থেকে ছিল? হ্যাঁ, ছোট থেকে আমি পড়তে ভালোবাসি বেশ। তো সমস্ত বিষয় কি পড়তে না, পার্টিকুলার কোনো বিষয় পড়তে আগ্রহ ছিল? যেমন বিশেষ তোমার ইন্ডিয়ান পলিটি লাগে, ইকোনমিক্স লাগে, এই যে বিষয়গুলো তুমি এগুলো কি ছোট থেকে পড়তে না পরে এগুলো পড়া শুরু করলে? না, এগুলো পরে সিলেবাস অনুযায়ী পড়েছি। হ্যাঁ, ছোটবেলায় তাহলে পাঠ্য বইগুলো বেশি পড়তে? ওইগুলোই পড়তাম। তারপরে সেই অভ্যাসটা বলো, তারপরে কি করে পড়াশোনা শুরু 18 সালের পর থেকে আর কি? হ্যাঁ, 18 সালের পর থেকে, হ্যাঁ 18 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। তারপরে তো আমি প্রথমে তো বুঝতে পারছিলাম না যে কোথায় পড়বো না পড়বো, দিয়ে আমি বিএড করেছি 2019-21 আমি বিএডও করেছি। হ্যাঁ, তো তারপরে এই শুনলাম যে এখানে করিমপুরে দাদা পড়ান, তো তারপরে দাদার কাছে আসা। তার আগে আমার দাদার কাছে ওই সোর্সে আসা যে তার আগে এই আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষাটা আমি পাশ করেছিলাম, আমি ইন্টারভিউও দিয়েছি। তো ইন্টারভিউয়ের আগে দাদার কাছে আসা, তো তারপরে আমার ফুল ফোকাসে বিসিএস এ আসা। তো পুরো ফোকাস এখানে দিলে আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পড়াশোনা বলতে দাদা যেভাবে গাইড করতো আমি সেইভাবেই চলতাম। আর তুমি তখন বহরমপুরে থাকতে না করিমপুর থেকে? বাড়ি থেকে? হ্যাঁ, করিমপুরে জামতলায় দাদা পড়াতো, তাই করিমপুরে হ্যাঁ হ্যাঁ চলে এসেছি। হ্যাঁ, ওই করোনার সময়টা পুরোটাই অনলাইন পড়াশোনা হয়েছে আমার, মানে আমাদের প্রিপারেশনটা টোটালটাই অনলাইন ছিল দাদার কাছে, গুগল মিট আর কি পড়াশোনাটা হতো আর কি। আচ্ছা, আর তুমি তারপরে রুটিনটা কি ছিল? স্টাডি রুটিনটা মানে সারাদিন এটা কি পুরো অর্গানাইজ ডিসিপ্লিন রুটিন ছিল সারাটা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত? সেইভাবে তো মানে হ্যাঁ, আমার বলছি না, আমি সকালে মানে আমার পড়াশোনাটাই মানে ভালো লাগা যেহেতু ছিল, তাই সেরকম অসুবিধা হয়নি, আমার দিনটা কাটতোই পড়াশোনা দিয়ে। তো সকালে উঠে থেকে ডেইলি রুটিন সেইভাবে কি আর মেনটেন হয়, মানে আমার মনে হয় যে যদি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা পড়া যায়, 5 থেকে 6 ঘন্টাও ঠিক আছে, যদি প্রতিদিন পড়া যায় এবং সপ্তাহে যদি একটা ব্রেক নেওয়া যায়, মানে আমি রবিবারটা পড়তাম না, রবিবারটা আমার টোটালি হচ্ছে যা ইচ্ছা পড়াশোনা বাদে, সে যদি মানে
সোমবার পরীক্ষাও থাকে, রবিবার পড়বো না, এরকম আমার ইয়ে ছিল। সপ্তাহে 6টা দিন পড়তাম। হ্যাঁ, ওই আর আমাদের অনলাইন ক্লাস যেহেতু হতো, তাই দিনের অনেকটা সময় ক্লাসেই যেত আমাদের। আর তারপরে সেই পড়াশোনাগুলো রেডি করা, এই করা। আচ্ছা, মক টেস্টের গুরুত্ব কতগুলো মক টেস্ট দিয়েছিলে, মানে স্যার যেটা বলবেন সেই অনুযায়ী মক টেস্ট মক হতো? তো প্রচুর দিয়েছি, মক তো প্র্যাকটিস সেট ধরে দিতাম বাড়িতে, তারপরে ইনস্টিটিউশনে দাদার কাছে গিয়ে দিতে হতো। তারপরে তোমার বই আর কি, হ্যাঁ তুমি এই প্রস্তুতির জন্য যে বই কি কি যদি বলো সাবজেক্ট আছে কি বই তুমি পড়েছো আর কি, তোমার মানে সাবজেক্ট কি ছিল এটা যদি বলো আর কি, কি কি সাবজেক্ট ছিল আর কি? আমার তো কেমিস্ট্রি অনার্স, আর কিন্তু বিসিএস এ তো সবকটাই পড়তে হয়, সবই পড়তে হয়, মানে ইকোনমি, পলিটি, সাবজেক্ট যেগুলো থাকে সেরকম অপশনাল। হ্যাঁ, অপশনাল সাবজেক্ট আমার ছিল অ্যানথ্রোপোলজি। এটা কি নাম্বার বেশি ওঠে হয় না যে অ্যানথ্রোপোলজিটা? সেটা সেটা ম্যাটার করে, মানে লিখলে সব সাবজেক্টই নাম্বার ওঠে আমার মনে হয়। তো আমার অ্যানথ্রোপোলজি চুজ করা কারণ আমার গ্র্যাজুয়েশনটা কেমিস্ট্রিতে খুব একটা ভালো যায়নি, আর আমার যেহেতু মাস্টার ডিগ্রি ছিল না, এবার সিলেবাসে মাস্টার ডিগ্রি অনেক পড়াশোনা ছিল, তো এখানে যেহেতু টিউটরের অভাব কেমিস্ট্রির, তাই আমি ওটা নিইনি, কেমিস্ট্রিটা নিইনি। এবং অ্যানথ্রোপোলজিটা নেওয়া হচ্ছে, দাদা বলেছিল পড়াবে, দাদা আমাদের অ্যানথ্রোপোলজি গাইড করেন, তাই নোটটাও সহজলভ্য হতো, তাই জন্য আমার অ্যানথ্রোপোলজিটা নেওয়া। তো আমি বলছি যে বেসিক যে সাবজেক্টগুলো থাকে না, যেগুলো মানে যেগুলো যে মেইন সাবজেক্টগুলো থাকে আর কি, হ্যাঁ, যেমন বাংলা আছে, ইংলিশ আছে, সেইগুলো তুমি কি কি বই ফলো করতে? বেসিক্যালি ইংলিশ বাংলা তুমি কি ফলো করতে? হ্যাঁ, বাংলা ইংলিশ টোটালটা তো ডেসক্রিপটিভ, মানে ইংলিশ প্রিলিমিনারিতে 25 নম্বরের এমসিকিউ থাকে, তারপরে মেনে ডেসক্রিপটিভ লেখা। বাংলা প্রস্তুতি বলতে লিখতে হবে, ওই মানে ডেসক্রিপটিভ তো পড়ে হয় না, মানে প্রতিনিয়ত লিখে নিতে হবে নিজের লেখা। হ্যাঁ, প্রতিনিয়ত লিখতে হবে, মানে আমাদের 5টা করে রাইটিং থাকে, বাংলা 5টা, ইংলিশ 5টা, তো লেখার মাধ্যমে প্র্যাকটিস রাখতে হবে, লিখতে 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 চলে আসে ধাঁচ। মানে তোমার তো ধরো এসে লিখতে হয় আর কি, এসে আমাদের একটা ট্রান্সলেশন থাকে, একটা প্রেসি থাকে, একটা এডিটোরিয়াল রিপোর্ট থাকে, একটা এমনি রিপোর্ট থাকে, তাই না? আর কি থাকে? আর একটা ইয়ে থাকে, ওই যে অনুচ্ছেদ দিয়ে দেয়, অনুচ্ছেদ থেকে কোশ্চেন, মানে যে কম্প্রিহেনশন যেটাকে বলে, কম্প্রিহেনশন টাইপ, এটা থাকে। এই যে লেখার অভ্যাসটা তোমার তো ধরো তুমি তো কেমিস্ট্রি পড়েছো, তো এই যে ছোটবেলায় না পরে একদম তুমি এই লেখাটা, মানে এই যে এইটা খুব গুরুত্বপূর্ণ লেখাটা, যেটা বললে আর কি, বাংলা ইংরেজিতে লেখাটা বা সেই মানের লেখাটা আর কি, তো সেইটা ইমপ্রুভমেন্ট তুমি একটু বলো, সেটা তোমার কি করে হলো, না লিখতে এটা হলো আর কি? হ্যাঁ, লিখতে লিখতে হয়েছে। আমাদের তো এমনি ধারাবাহিক পড়াশোনায় তো সেভাবে নিজে থেকে লেখা হয় না, ওই নোট পড়েই আমরা ছোট থেকে বড় হই, কিন্তু যে হ্যাঁ ওই কমন চলে আসে, নাম্বার চলে আসে, কিন্তু এখানে সেরকম ব্যাপারটা নেই। এখানে আমাদের লিখতে হয়, মানে নিজে থেকে লিখতে হবে, যে কোনো টপিকে লিখতে 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 চলে আসে, লিখতে হবে। হ্যাঁ, এটাই। আর বাংলা ইংলিশে আর কোনো ইয়ে নেই, মানে গ্রামাটিক্যাল এররগুলো একটু যাতে কম হয় সেটা দেখতে হবে, আর তাছাড়া লিখতে হবে, নিয়মিত লিখতে হবে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা যেটা হচ্ছে তোমার হচ্ছে যে অন্যান্য যে সমস্ত সাবজেক্ট ছিল, কোর সাবজেক্ট যেগুলো আছে, যেমন ইন্ডিয়ান পলিটি আছে বা হিস্ট্রি আছে, ভূগোল আছে, এইগুলো বই বা প্রস্তুতি? হ্যাঁ, আমাদের পলিটি, ইকোনমি এগুলো বেশিরভাগটাই দাদা নোটই দিত বলতে গেলে, তো নোট দিত। তারপরে ওই লুসেন্ট, যেটা হলুদ রঙের যে বইটা কভারের, লুসেন্ট জিকেটা কিন্তু যথেষ্ট মানে কম্পিটিটিভের জন্য ভালো। আর তাছাড়া অথেন্টিক ব্যাপার, ভুল থাক এটা বড় ব্যাপার একটা। হ্যাঁ, ওই ওটা অথেন্টিসিটিটা বেশ ভালো, ওটা অসুবিধা নেই। আর ওই তো নোট পড়তে হবে। আর কোনো জায়গায় যদি প্রবলেম হয়, যেমন লক্ষ্মীকান্ত আছে, সেগুলো আমি ডিকশনারির মতো ব্যবহার করতাম, মানে কোনো জায়গাটা হয়তো বুঝতে পারছি না, ওইখান থেকে একটু ডিটেলস দেখে নিলাম। তাছাড়া ইউটিউব এখন তো আছে, ইউটিউব, গুগল তো আছে, ওখান থেকে অনলাইন যে প্রস্তুতি কিন্তু একটা তোমার মেন্টর ছিল, গাইড ছিল আর কি, সেটা বাদ দিয়ে তুমি কি অন্য প্রচুর প্ল্যাটফর্ম যেটা আছে অনলাইনে আর কি, তুমি কি সেইগুলো কি তোমার একটাই ফলো করতে? আমার একটাই। এইখানে অনেকে কনফিউজ হয়ে যায়, দেখবে এখন এত চ্যানেল হয়ে গেছে না, বিভিন্ন মানে ক্লাসের ক্ষেত্রে বলছে আর কি, তোমার কি মনে হয় যে একজনকে ফলো করা বেশি ভালো নাকি? একদম একদম, একজনকে, যেরকম একটা বইও তেমন, মানে বই বেশি বই না কিনে একটা বই যদি বারবার রিভিশন করা যায়, একই সোর্স থেকে যদি করা যায়, এই যে নানা রকম চ্যানেল ফলো না করে একটা চ্যানেল বা একটা বই যদি ফলো করা যায়, তাহলে টোটালটাই কভার করা যায়। একটা মেন্টরকে সঁপে দেওয়া পুরো, মানে একদম 100% তাকে বিশ্বাস করে তার
রুট বা তার পথ অনুযায়ী চললে মানে বেশি সাফল্য পায়। একদম, অনেকে কি হয় যে দেখেছি একবার এখানে দেখছে ইউটিউব চ্যানেল দেখছে, ওখানে মনে হয় বেশি ভালো, এরকম দিয়ে তারা বিভ্রান্ত হয়ে যায়। তোমার ক্ষেত্রে তো নিশ্চয়ই এরকম হয়নি আর না কি। না না, আমি একজনের ওপরেই বিশ্বাস করেছিলাম এবং হয়েছে। এমনকি আমি গ্রুপ এ তে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু গ্রুপ এ টা হয়নি আমার, গ্রুপ সি তে হয়েছে আমার সিলেক্ট। আচ্ছা, আর ইন্টারভিউ যখন আসলো, ইন্টারভিউ তুমি কেমন প্রস্তুতি নিয়েছিলে বা কেমন টেনশন কাজ করছিল? এটা তো একটা খুব অনেকে টেনশন করে ইন্টারভিউ ব্যাপারটা, যদি বলো একটু। হ্যাঁ, আমি আইসিটি সুপারভাইজারের একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তাই ইন্টারভিউ একটা অভিজ্ঞতা আমার ছিল পিএসসিডি। তো হ্যাঁ, ভয় তো থাকবেই, তবে যেগুলো গ্রুমিং করা আর কি, যে ওখানে গিয়ে বসা বা পোশাক আশাক, যে দেশচারটা পুরো আর কি, সেটা তুমি কেমন প্রস্তুতি নিয়েছিলে আর কি? হ্যাঁ, এবার মানে সেখানে কোনো মক ইন্টারভিউ হয়েছিল কিনা সবটাই বলো আর কি। হ্যাঁ মানে হ্যাঁ, ইন্টারভিউ তো আমি মক ইন্টারভিউ আমি ওই আইসিডিএস এর সময় দাদার কাছে দিয়েছিলাম, তো দাদার কাছে দিয়েছিলাম। তো সেখানে ইন্টারভিউয়ে জেস্টারটা হ্যাঁ অবশ্যই ম্যাটার করে, পোশাক ম্যাটার করে, এবং এটাও বলতে পারি যে প্রশ্নের উত্তর পারা না পারায় যে টেনশনটা অ্যাসপিরেন্টের মধ্যে গ্রো করে, যে প্রশ্নের উত্তর না পারলেই আমার সিলেকশন হবে না, এটা পুরো একটা মিথ বলতে পারেন। তো যদি উত্তর নাও পারা যায়, ওরা সেই সময় ওই পেশেন্সটাই চেক করে যে উত্তর পারো আর না পারো তুমি কীরকমভাবে সেই পজিশনটাই, সেই সিচুয়েশনটাই তুমি নিজেকে কি করে মেনটেন করছো। এবং তোমার যেহেতু পাবলিক ডিনিং, তোমার মাথা গরম করলে হবে না এবং সেই সময় ঘাবড়ে গেলে হবে না। আরো বেশি করে এটা মানে মাথা ঠান্ডা রাখতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঘাবড়ে গেলে হবে না, ওরা সেই ব্যাপারটাই বেশি করে দেখে। তাই ওটাতে কোনো সমস্যা হবে না যদি প্রিপারেশন লেভেলটা আমাদের ঠিকঠাক থাকে থ্রু আউট। কারণ আমাদের তো ভাস্ট, মানে এই তো 1 বছর 2 বছর 3 বছর ধরে এই প্রিপারেশন চলছে প্রিলিমিনারি। আমার পরীক্ষা হচ্ছে আবার মানে প্রিলিমিনারিতে মেন হচ্ছে, মেন আবার প্রপার চলছে আর কি। হ্যাঁ, তো পড়াশোনাটা তো যদি ঠিকঠাক করে করা যায় না, তাহলে আর ইন্টারভিউ নিয়ে চাপ থাকে না। তোমার কি মনে হয়, ধরো একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো আর কি, সে ধর আগে কিছু করেনি আর কি, যেরকম পড়া মাধ্যমে তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, যে কোনো বিষয় হতে পারে আর কি, তারপরে এই যে পিসিএস এর প্রস্তুতি নেওয়া বা ইউপিএসসি লেভেলের প্রস্তুতি নেওয়া, মোটামুটি একটা যদি খুব মন দিয়ে পড়ে, রেগুলার ধরো পড়ে আর কি, তাহলে কতদিন লাগা মানে মনে হয় 2-3 বছর যথেষ্ট কি, যদি লাগালে পড়ে আর একদম কি? একদম একদম সম্ভব। আমার ফার্স্ট অ্যাটেম্পটাই প্রিলিতে আমি আটকে গেছিলাম, 121 কাট অফ হয়েছিল, আমার 119 ছিল। তো তারপরে আগেরটা মানে 22-এর 21টা দিয়েছিল 2021টা, তারপরে 2022 তো আমার একবারেই হয়ে যায়, তো প্রিলিমেন ইন্টারভিউ ওইটা একই তারপরে মেন পরপর যেরকম হয়ে গেছে আর কি। আর প্রিপারেশন তো আর বেশি দিনের লাগে না, মানে টোটাল সিলেবাসটা আমাদের একবার কভার করে দিতে হয়, তারপর তো সেটা নিজের ব্যাপার তুমি কতটা সেটাকে টেনে নিয়ে যাচ্ছ। পড়াশোনা তো একেবারেই হয়ে যায়, তারপরে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। এই যে কথাটা বললে যে টেনে নিয়ে যাওয়া, এখানে তো ধৈর্যের বড় ব্যাপার। হ্যাঁ, গোল সেটিং এবং ফোকাস থাকা, এইটা তুমি কি করে করতে? গোল থাকা জীবনে কি জরুরি? এটা একটু বলো আর কি। মানে তো মানে হয়তো বিভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, হয়তো অনেক সময় কি হয় যে ঠিক মতো গোলটা সেট হয় না বা একটু অন্যদিকে মনটা ডাইভার্ট হয়ে যায়, সেই জায়গায় তুমি কি বলো? হ্যাঁ, এখন যেহেতু মানে খুব লেন্দি, এখন মানে ধৈর্য স্টুডেন্টদের মধ্যে খুব কম, এবং চারিদিকে পরীক্ষা দেওয়ার যে টেন্ডেন্সি, মানে সব পরীক্ষা যেমন ব্যাংকিং দিচ্ছে, রেল দিচ্ছে, তো এইটা যদি ডিস্ট্রাকশনটা কম আসে, সাফল্য তাড়াতাড়ি আসবে। তুমি যদি একদিকে এগো, মানে ব্যাংক দিলে ব্যাংকিং শুধু ব্যাংকিং এ খাটো, আর যদি এদিকে পিএসসি তে যাও তাহলে পিএসসি লেভেলে খাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, রেল, হ্যাঁ মানে সেন্ট্রাল লেভেলের পড়াশোনা আর স্টেট লেভেলের পড়াশোনা আলাদা, আমাদের এটা মানতেই হবে। ব্যাংকিং এ যেরকম জিএস পোর্শনটা বেশি ম্যাটার করে না, মানে বা ইংলিশ, অঙ্ক আর জিআইটা, রিজনিংটা, সেটা যদি ভালো করে করা যায়, যদি স্পিড আনা যায়, তাহলে ওগুলো কিন্তু ক্র্যাক হয়ে যাবে। কিন্তু এদিকে যেরকম পলিটি, ইকোনমি, তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সমস্ত কিছুই মানে সমান দক্ষতা লাগবে। তো সেই দিকে এদিকে জিএস সেকশনটা অনেকটাই ভাস্ট, তাই এদিকে যদি করতে চাও ওদিকে হবে না, ওদিকে যদি করতে চাও এদিকে হবে না। তার মানে কি বলছি, মানে সময়টা বেশি লাগবে আর কি। আর এই যে রিজনিং বললে আর কি, রিজনিং এর যে এখন তো আমাদের যে ওরিজিনাল বোর্ডের যে পড়াশোনা, এখানে তো রিজনিং থাকে না আর কি, তো সেটা তুমি পরেই তুমি শিখতে শিখবে। হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস করা যায় কি পরে আর কি। আর একটা যেটা হয়, এটা খুব বিতর্কিত বিষয়, যে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এটা সবাই বলে যে
মানে বলে যে ইংলিশ মিডিয়ামে পড়লে হয়তো এই সমস্ত পরীক্ষাগুলো একটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়, বাংলা মিডিয়াম ছেলেরা পারে। তুমি তো বাংলা মিডিয়ামের একদম মানে যারা পেয়েছে তোমাদের কাছে সবাই কিন্তু বাংলা মিডিয়ামে। তুমি এইটা বলো, মিডিয়াম কি কোনো ম্যাটার করে, তুমি এটা বলো আর কি। না। এটা কিন্তু একটা বড় বিষয়, সময় হয়ে যায় ইংলিশ মিডিয়াম পড়লে হয়তো ক্র্যাক করা যায়, এখানে ক্র্যাক করা যায় না। তুমি একটা উদাহরণ তুমি বলো কিছু। হ্যাঁ, মিডিয়াম কিছু ম্যাটার করে না। মানে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের বেশি মানে তারা ইংলিশে কথা বলতে ফ্লুয়েন্ট। হ্যাঁ হ্যাঁ সেই ফ্লুয়েন্সিটা আমরা পরবর্তীকালে মানে যে কোনোভাবে আনতে পারি। তো ফ্লুয়েন্সি যে কোনো ইংলিশ কোচিং মানে সেরকম যদি কারোর থাকে যে আমার ইংলিশে ফ্লুয়েন্সি নেই, তাহলে যে কোনো ওই কি বলে স্পোকেন ইংলিশে যদি ভর্তি হওয়া যায় তাহলে সেখান থেকে ফ্লুয়েন্সিটা আসা যাবে। আর এরকম কোনো ব্যাপার নেই যে ইংলিশ মিডিয়ামে বেশি পড়াশোনা, বাংলা মিডিয়ামে কম পড়াশোনা। পড়াশোনা তো একই, তাই মিডিয়ামটা কোনোভাবেই ভ্যারি করে না। আর হচ্ছে যে ধরো একটা কথা, যেটা ধরো যদি কোনো স্টুডেন্ট এরকম করে কি ভাবতে পারে ছোট থেকে যে আমার বেস তৈরি করা ধরো এই যে সাবজেক্টগুলো দিচ্ছে কোর সাবজেক্ট বা ইউপিএসসি বেস সাবজেক্ট আর কি, যদি কেউ কোনো স্টুডেন্ট মনে করেছিল যে আমি এইটাই দিতে হবে পরবর্তীকালে দেবো আর কি, তাহলে সে কিভাবে সে প্রস্তুতি নিতে পারে? ধরো 7-8-এ পড়ছে বা 9-10-এ পড়ছে বা 11-12-এ পড়ছে, তাহলে বোর্ডটা একটু কম গুরুত্ব দেয়, এরকম কি সম্ভব না? আফটার গ্রাজুয়েশন করার বা অনেক কিছু করে দেখি আমি যারা কলকাতায় থাকে বা যারা শহরে থাকে আর কি, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা জেলা সদরে থাকে, তারা কি সুবিধা পায় কি সেখানকার পরিবেশটা, অ্যাটমসফিয়ারটা পায় আর কি যখন সে গ্রাজুয়েশন করছে। তোমার কি মনে হয় যে গ্রাজুয়েশন করার পাশাপাশি যদি সে উচ্চ মাধ্যমিক করলো ঠিক আছে, কিন্তু গ্রাজুয়েশন করার সঙ্গে সঙ্গে যদি সেই দিকে ফোকাস দিলে তার কিন্তু সহজ হয় ব্যাপারটা? তোমার কি মনে হয় আর কি, যদি এই লাইনের দিকে প্রস্তুতি নেয়, সে গ্রাজুয়েশন করছে পাশাপাশি বিসিএস জন্য খাটছে আর কি, এরকম? হ্যাঁ, মানে সে করতেই পারে, তার যদি ক্যাপাসিটি থাকে সে করতেই পারে। কিন্তু তাই বলে আমার মানে কোনো একটা কম কোনো একটা বেশি নয়, তাই না? মানে আমাদের যে ডিগ্রি এডুকেশনটা সেটাও তো আমাদের ফুলফিল করাটা দরকার, পূর্ণতা লাভের জন্য তো দরকার অবশ্যই। তো যদি সে ফুলি ফোকাসড হয় কোনো সমস্যা নেই। তো যদি গ্রাজুয়েশন করতে করতে করে, তা সে যদি পারে, তার যদি ক্যাপাসিটি থাকে তাহলে সে করতে পারে। আর না তাতে 100% ফোকাস দরকার মানে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, মানে যেটা করবে ভালো করে করবে, না হলে করবে না। এটা খুব ভালো কথা। মানে আমার আগে শুনলাম যে যেটা আমরা অনেক করি, যে যেটা করি এটা মন দিয়ে করি না আর কি। এটা আর একটা বড় কথা, এখন যে জেনারেশন যেটা বলছে বর্তমান, আমিও দেখি আর কি, আমি যেহেতু স্কুলে শিক্ষকতা করি, মোবাইল একটা আসক্তি খুব বড় প্রবলেম আর কি। বিশেষ করে ইনস্টাগ্রাম, প্রত্যেকটা তুমি এখনকার যারা জেনারেশন 9-10-এ পড়ছে, 11-12, প্রত্যেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং তাতে ভিডিও রিলস দেওয়া, সেগুলোকে ফলো করা, লাইক শেয়ার, এই ব্যাপারগুলো থাকানো একটু রিকোয়েস্ট হয়ে যায় যে আমার কেন ভিডিওতে আসছে না। একটা বড় ডিস্ট্রাকশন মোবাইল আর কি, মোবাইল অ্যাডিকশন যেটাকে বলছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়ের মধ্যে। তুমি এখান থেকে তোমার কি এরকম আসক্তি ছিল না, তুমি এখান থেকে ডিটাচ ছিলে আর কি? আমার আসক্তি না, মোবাইলে আমার আসক্তি সেরকম ভাবে নেই। মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, যদি আমি চাই তাহলে আমি পুরোপুরি মোবাইল ছাড়া থাকতে পারি। তুমি চাও যদি আমি সারাদিন মোবাইল দেখবো, এরকম তুমি পারবে আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সমস্যা হয় না। আমার ফেসবুকে অ্যাকাউন্টও নেই, কিছুই নেই। তো হ্যাঁ, এটা তো অবশ্যই এখন এই মোবাইলটা প্রচুর সুবিধাও আছে, মানে কোনো রকম রিসোর্সের এখন তো অভাব নেই মোবাইলের জন্যই। এবার সেটাকে মানুষ কিভাবে সে ব্যবহার করবে সেটা তার উপর ডিপেন্ড করছে, কারণ এগুলো থেকে তো আমরা নিজেদের ডিটাচ রাখতে পারবো না। মানে এখনকার যা সোসাইটি, আমাদেরকে এগুলো নিয়েই চলতে হবে। তো এবার সেটাই, যে যদি কেউ লক্ষ্যে অবিচল থাকে তাহলে এগুলো ডিস্ট্রাকশন নয়। তো পজিটিভ ওয়েতে যদি কাজে লাগে তাহলে তার উপকার হবে। একদম একদম। আর তোমাকে অনেক অভিনন্দন। আর যারা ধরো অ্যাসপিরেন্ট, যারা বিসিএস খাটছে আর কি, তো তাদের জন্য তুমি কিছু বলো, কিছু টিপস তোমার তরফ থেকে আর কি, বা এরকম কিছু একটা বলো আর কি তোমার তরফ থেকে আর কি, যারা অ্যাসপিরেন্ট আছে আর কি। হ্যাঁ, এটাই বলবো যে লেগে থাকো, লেগে থাকলেই হবে, তা হেরে যাওয়ার কিছু নেই। তো আমাদের জীবনে মানে জয় খুব কম বারই আসে, হারই বেশি থাকে। তো তাই বলে থেমে গেলে হবে না। যদি লক্ষ্য স্থির থাকে এবং তুমি যদি নিজের কাজটা নিজের কাছে সততার সাথে করে যেতে পারো রোজ, তাহলে তোমার সফলতা আসবেই। সে দিন সময় লাগতে পারে, লোকে অনেক কিছুই বলবে, তাই লোকের কথাকে গুরুত্ব না দিয়ে শুধু নিজের কথা ভেবে এগিয়ে চলো, অবশ্যই সফলতা আসবে। মানে একটা ধরুন দেখো, ভালো কথা, লোকে অনেক কিছু বলবে। আমাদের একটা ছিল ইউপিএসসি পেয়েছে আর কি, এসএসসিতে শোভন বলে ফার্স্ট বয় ছিল, কিন্তু ওই ব্যাচের অনেকে পায়, বিভিন্ন চাকরি পায়, অনেকে কিন্তু পায় না। মানে আমার ইন্টারভিউ নেওয়া আছে আমার, ও সেই চাকরিটা 7 থেকে 8 বছর পর পেয়েছে আর কি, অনেক দিন পরে পেয়েছে আর কি। কিন্তু আমিও মানে কোথাও খোঁজ খবর, তখন ওটা একটা পোস্ট দেখলাম যে অফিসে বসে ছবি ছেড়েছিল একটা, যে
অবশ্যই পেলাম একটা, তারপরে জানা গেল যে ওই এসএসসি যেটা ওই মানে স্টাফ সিলেকশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা তার ভালো পোস্টে চাকরি পেয়েছে আর কি, মানে যেটা ইউপিএসসির আইএএস এর পরে র্যাঙ্কের চাকরি আর কি, এসএসসি ভালো র্যাঙ্কের র্যাঙ্কের চাকরি আর কি। তো এই যে 7 বছর ধৈর্য, কিন্তু টপার ছিল একদম ফাইট বাজার, কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কিন্তু এই যে 7 বছরের প্রস্তুতি নিয়েছিল আর কি, এই জায়গাটা ধরে রাখা খুব মুশকিল। মানে সেখানে কিন্তু প্রচুর লোক প্রচুর কথা বলে আর কি, এবং সবথেকে বড় কথা বাড়ির লোকেরা বাবা মাকে মাকে বলে যে তোমার ছেলে তো ফার্স্ট বয় ছিল আর কি, যে তুমি তাহলে তোমার ছেলে দিলে কোথায়, আমার অমুকের ছেলে অমুক পেয়ে গেল, প্রাইমারি পেয়ে গেল, হাই স্কুল পেয়ে গেল, তোমার তাহলে এই জায়গাটা ধরে রাখা তোমাকে কি ফেস করতে হয়েছে কিছু স্যারকে বা তোমার কিছু না বাড়ি থেকে পুরো সাপোর্ট ছিল আর কি? হ্যাঁ, বাড়ি থেকে প্রচুর সাপোর্ট ছিল, সে বিষয়ে আমি বেশ সৌভাগ্যবতী। তো সেটাই আমার সমস্যা হয়নি। আর এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট কিন্তু একটা বড় কাজ করে, তোমার কি মনে হয়? কারণ ধৈর্য লাগে আর কি, সেখানে বাবা মা যদি সবসময় একটা সঙ্গে। হ্যাঁ, আমার মনে হয় যে মানে তার নিজস্ব ভাইবটাই তার ফ্যামিলিকে পজিটিভ এনার্জি যোগায়। মানে তুমি যদি তোমার দিনটা সেইভাবে কাটাও, তুমি যদি নিজে স্যাটিসফাইড হও যে হ্যাঁ আমি রাত্রেবেলা শুতে যাওয়ার সময় যে আমি আমার দিনটাকে মানে আমার ফ্রুটফুল আমার দিন কাটলো এবং আমি আমার কাজটা করলাম, তাহলে সেই ভাইবটা তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যর কাছে পৌঁছতে বাধ্য। এবং তারা তখনই মানে তারা তো চেনে তাদের ছেলে বা মেয়েকে, তাহলে তখনই তাদের মধ্যে সেই বিশ্বাসটা গ্রো করে, হ্যাঁ যে ও একদিন করবে, ও একদিন পারবে, অবশ্যই পারবে। এবং আমরা সময় যদি দিই তাহলে ও ওই জায়গাটাই অ্যাচিভ করতে পারবে। তাই নিজের সময় নিজের মানে সেইভাবে ফ্রুটফুলভাবে কাজে লাগাতে হবে এবং করে যেতে হবে। কোনো মানে সামনের দিকে না তাকিয়ে হবেই তোমার। তুমি যদি খাটো, তুমি যদি সেইভাবে চেষ্টা করো, তোমার মধ্যে যদি সেই সততাটা থাকে, তাহলে তুমি অবশ্যই পাস করবে এবং সফল হবে। ও খুব পরিমাণে কথা বলছে আর কি। তা আমি আশা করছি যে ওর যেরকম ফোকাসটা আর কি, ওর গোলের প্রতি যেরকম মনে হচ্ছে যে, তো আমার তো ভালো লাগছে, আমার নিজেরও খুব ভালো লাগছে যে আমরাও হয়তো অনেক সময় ডিস্ট্রাক্ট হয়ে যায় আর কি, কিন্তু এটা শুধু বলার কাজে করার মধ্যে কোনো পার্থক্য আছে, যে আমি যেটা বলছি আমি সেটা যখন বাস্তবে যখন সারাটা দিন যখন চলে যায় 24 ঘন্টা আর কি, সেখানে কতটা সময় আমি যেটা ফ্রুটফুল বা যদি প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগানো, এটাই কিন্তু শেষ ম্যাটার করে সৎভাবে, যেটা বলছে আর কি বারবার আর কি। তো আমি আশাবাদী মৌমিতা যখন কাজ ও তো ঢুকবে কোনো একটা ডিপার্টমেন্টে, মানে বিএলও তো ল্যান্ড রেভিনিউ আর কি, ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টেও তো প্রমোশন হতো, মানে ওই সমস্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রমোশন হয় আর কি, এবং আমার মনে হয় সে একটা বড় জায়গায় যাবে আর কি, ডিপার্টমেন্টাল যে প্রমোশনগুলো হয় এবং সফল হবে আর কি। এটাও তো বড় একটা চাকরি পাওয়া আর সেই চাকরিটা নিভানো আর কি, মানে সেটা করা আর কি, ভালোবেসে করা, এটা কিন্তু এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কারণ এখন পাবলিক ডিল করতে হবে, এটা বলছে আর কি। তো সেই কাজে আশা করছি মৌমিতা সফল হবে এবং ও ডিল করতে পারবে, আমার মনে বলছে, ও যেরকম কথাবার্তা বলছে আর কি। তো তোমার কি মনে হয়, তুমি কনফিডেন্ট যে পাবলিক ডিলিং কাজ কিন্তু এটা আর কি, ল্যান্ডের কাজ আছে? হ্যাঁ, আমি চেষ্টা করব মানে আমার সবটা দিয়ে। আর পরবর্তীকালে উচ্চাশা আছে যে এখান থেকে আরো বেশি কিছু যাওয়া, মানে হ্যাঁ, আমি এবার পরীক্ষা দেব 2024-এরটা দেওয়ার ইচ্ছা আছে ভালোভাবে। পরবর্তীকালে যদি আরো সুযোগ ভালো সুযোগ পেয়ে বা সেরকম সুযোগ আসে, তো সেই শুভেচ্ছাও রইলো আর কি। আর আবারও খুব ভালো লাগছে ও পেয়েছে বলে, আর অনেকগুলো কানেকশন হয়ে গেল আমাদের। কানাইবাবু আমাদের কাছের, তার মেয়ে উত্তম দাও কাছে, তার কাছে কোচিং নিয়েছে, সব মিলিয়ে আমি তো এত কিছু জানতাম না সম্বন্ধে আর কি, পরে এখন জানলাম বা আগে কিছুটা জেনেছে আর কি। তো ওই দিক থেকে আমার ভালো একটা কাজ করছে আর কি। আর যারা তোমরা দেখছো বা দেখবে ইন্টারভিউটা, নিশ্চয়ই একটা নিতে পারলে আর কি, একটা মেসেজ তুমি বলো লাস্ট, তোমার একই কথা, যেটা ওইটাই কথা, যে মানে লেগে থাকতে হবে আর কি, আবার গোল ঠিক করে লেগে থাকতে হবে আর কি। তো অসংখ্য ধন্যবাদ, তুমি আবার সফল হও আর কি, আর শুভেচ্ছা রইলো ভালো কাজের জন্য। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার।